চ্যাপ্টার 10-এ আলোচনা করা হয়েছে টেস্ট অফ ইউজেস অ্যাকাউন্টিং ইনফরমেশন। তো এখানে আমাদের ওই যে পোর্টফোলিও রিটার্ন বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কোরিলেশন, বিটা বের করতে হয়। তারপরে স্লোপ অফ সিএমএল আছে। তারপরে ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেলের সূত্র দিয়ে আমাদের এক্সপেক্টেড রিটার্ন বের করতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র। ঠিক আছে। আহ তারপরে সিএমএল এর সূত্র দিয়ে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করতে হয়, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র রয়েছে। তো এই ফর্মুলাগুলো আপনাদের পরীক্ষার হলে লাগবে। ঠিক আছে। এই চ্যাপ্টারটা সহজ, বাট এই ফর্মুলাগুলো আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। ঠিক আছে। এই ফর্মুলা যদি কন্ট্রোলে রাখতে পারেন তাহলে আপনি এই চ্যাপ্টারে কোনো ম্যাথই ঠেকবেন না। তো ফর্মুলাগুলো একটু দেখে নিয়ে আমরা সরাসরি প্র্যাকটিসে যাচ্ছি। হ্যাঁ, ফর্মুলাতে আর আলোচনায় না যাই। কি বলা আছে দেখেন, দা ফলোইং ইনফরমেশন আর ফার্নিশড। স্টক দেওয়া আছে এ বি, তাইলে দুইটা স্টক দেওয়া আছে। এটা প্রপোর্শন দেওয়া আছে, প্রপোর্শনটাকে ডাব্লিউ বলা হবে। ঠিক আছে, এটাকে ডাব্লিউ বলা হয় বা ওয়েটেড বলা হয়। এটা 0.30, এটা 0.75, A70। এক্সপেক্টেড রিটার্ন, এক্সপেক্টেড রিটার্নকে ই আর বলা হয়। ঠিক আছে, বা আর বলা হতে পারে। এটা 15%, এটা 22%। হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন অফ দি পোর্টফোলিও? পোর্টফোলিও মানে হলো একাধিক বিষয়কে একাধিক বিষয়কে একসাথে করে এভারেজ করে নেওয়া। পোর্টফোলিওটা মানে হলো এভারেজ করে নেওয়া, বুঝতে পারছেন? মানে একসাথে অ্যাবজর্ব করে নেওয়া। তাহলে এক্সপেক্টেড রিটার্ন, এই দুইটাতে এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে 15% আর 22%। বাট এটাকে পোর্টফোলিও করতে হবে। এই দুইটার মানে দুইটা একসাথে করে দুইটার সামগ্রিক রেজাল্ট কি হবে সেটা বের করতে হবে। সামগ্রিক একটা রেজাল্ট বের করতে হবে। এটা হলো পোর্টফোলিও। হ্যাঁ, তাহলে এটার জন্য এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও সূত্র জানি আমরা। এক্সপেক্টেড রিটার্ন ইনটু ডাব্লিউ। ঠিক আছে। তো এখানে এক্সপেক্টেড রিটার্ন যতগুলা থাকবে ততগুলা লিখতে হবে। হ্যাঁ, এখানে দুইটা আছে, স্টক এ আর স্টক বি। তাইলে স্টক এ কে আমরা এ দ্বারা মেনশন করব, এক্সপেক্টেড রিটার্ন এ। আর এইটার ওয়েট কে আমরা ডাব্লিউ দ্বারা মেনশন করব, ডাব্লিউ এ প্লাস এক্সপেক্টেড রিটার্ন বি ইন্টু ডাব্লিউ বি। তাহলে এক্সপেক্টেড রিটার্ন এর মান কত? 15%। এখানে আমরা পার্সেন্টেজ রাখবো, উঠাবো না। ডাব্লিউ এর মান কত? 0.30। ওকে। আর ডাব্লিউ এক্সপেক্টেড রিটার্ন বির মান কত? 22%। এখানে ডাব্লিউ ডাব্লিউ বির মান কত? 0.70। তাহলে এটা পার্সেন্টেজ গুলোকে আমরা পার্সেন্টেজ রাখবো। 15-র সাথে 0.30 গুণ করলে 4.50 হয়। আর 22-এর সাথে 0.70 গুণ করলে 15.4 হয়। এখন এই দুইটা যোগ করলে 19.9% হবে। ঠিক আছে, এইটা হলো এক্সপেক্টেড পোর্টফোলিও রিটার্ন। এক্সপেক্টেড পোর্টফোলিও রিটার্ন আমাদের। ওকে, তাহলে এটা গেল। এরপরেরটা বলছে দ্য ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল। এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া আছে, কোরিলেশন দেওয়া আছে। ওকে, রিকোয়ার বলছে কোভেরিয়েন্স বিটুইন স্টক এ এন্ড বি। তাহলে কোভেরিয়েন্স বের করতে বলছে। তাহলে কোভেরিয়েন্স বের করার সূত্র সরাসরি নেই, কোরিলেশন থেকে করতে হয়। তাইলে কোরিলেশন এর সূত্রটাই আমরা লিখবো। কোরিলেশন আর সমান হবে কোভেরিয়েন্স ডিভাইডেড সিগমা এ ইন্টু সিগমা বি। সিগমা হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। হ্যাঁ, এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সাইন হলো সিগমা, ওটা অনেকটা ছয়ের মতো দেখতে। ঠিক আছে। এ আর বি দ্বারা মেনশন করি যে স্টক এ আর বি। ঠিক আছে, এটা মেনশন করা হচ্ছে। তাহলে কোভেরিয়েন্স বের করতে হবে। কোরিলেশনের মান কত? 0.50। আর কোভেরিয়েন্স এর মান তো নাই, এটাই বের করতে হবে। আর সিগমা এর মান কত? এই যে 8%। ওকে, 0.08 লিখবো। সিগমা বির মান 5%, তাহলে 0.05 লিখবো। এইটা দুইটা গুণ করলে 0.004 হবে। তাহলে এটাকে আড়াআড়ি গুণ করবো। 0.50-র সাথে 0.004 গুণ করলে 0.002 হবে। তাহলে কোভেরিয়েন্স হবে 0.002। ঠিক আছে। এখন এটাকে আপনি চাইলে পার্সেন্টেজ করতে পারবেন। পার্সেন্টেজ করলে কত হবে?
পার্সেন্টেজ করার দরকার নাই, কোভেরিয়েন্স এবং কোরিলেশন এগুলোতে পার্সেন্টেজ দরকার নাই, যেটা আসে সেই রেজাল্টটাই লিখবেন। 3 নম্বরটা বলছে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে বলছে। পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তো দেখেন এখানে মিন দেওয়া আছে আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া আছে, কোরিলেশন দেওয়া আছে। assume that the investor place equal amount in each stock, তাহলে কয়টা কয়টা স্টক রয়েছে? দুইটা, একটা হলো কোকা কোলা আর একটা হলো ডিউক এনার্জি। তাইলে এই দুইটাতে ইকুয়াল অ্যামাউন্ট ইনভেস্ট করছে, মানে সমান সমান করে দুইটাতে। তাইলে যদি আমি আপনাকে বলি যে ডাব্লিউর মান কত হবে, ডাব্লিউ ডাব্লিউর মান কোকা কোলাতে কত হবে, ডাব্লিউর মান আহ ডিউক এনার্জিতে কত হবে, রূপা বলেন তো? স্যার 0.5 হবে, মানে একের অর্ধেক অর্ধেক। হ্যাঁ, মানে যেহেতু ওয়ান কে আমরা যতগুলা স্টক থাকবে তত দিয়ে ভাগ করব ইকুয়াল বলে, এখানে দুইটা স্টক রয়েছে, তাহলে ওয়ান কে 2 দিয়ে ভাগ করলে 0.5 হবে, মানে 0.55 করে দুইজনের পাবে, তাই না? তাহলে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে বলছে। পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র এটা, সবচেয়ে বড় একটা সূত্র, খাতা লেখা এবং মাথা ঠান্ডা রেখে নিখুঁত বা নির্ভুল ক্যালকুলেশন করাটা একটু কঠিন হয়ে যায়, ঠিক আছে? এই সূত্রটা বড় না, কিন্তু লিখতে পারবে, লেখা শুরু করলে পারবেন, ঠিক আছে? কেমন? যে এটা মনে রাখবেন যে ওয়েট কে স্কোয়ার করবেন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কে স্কোয়ার করবেন, প্লাস টুর সাথে ওয়েট দুইটা দুইটা বা তিনটা যতগুলো থাকবে গুণ করবেন, তারপরে আবার টু কোরিলেশন ইনটু সিগমা এর সাথে, অর্থাৎ এই যে টুর সাথে একবার ওয়েট গুণ করবেন, তারপরে কোরিলেশন গুণ হবে, তারপরে সিগমা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন গুণ হবে, হ্যাঁ? তো এইটা হলো সূত্র। তাইলে ডাব্লিউ ওয়ান এর মান কত? 0.50। ওকে, সিগমা ওয়ান এর মান, এই যে কোকা কোলাকে আমরা ওয়ান ধরছি এবং ডিউক এনার্জিস কে টু ধরেছে, তাইলে সিগমা হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত? এটা 21.58। তাইলে 21.58 কে স্কোয়ার করব। ওকে, তারপরে ডাব্লিউ টু এর মান 0.50, সিগমা টু এর মান কত? এটা কত? 25.97। তাহলে 25.97 এখানে বসাবো, প্লাস টু ইন্টু ডাব্লিউ ওয়ান এর মান হলো 0.50, ডাব্লিউ টু এর মান হলো 0.50, আর এখানে টু হবে না, ওইটা এটা হলো ইয়া ডাব্লিউ টু, হ্যাঁ এখানে এটা নিচের দিকে নামে আসবে, আসে নাই কেন? আচ্ছা, ওই যে রুটের কারণে ফর্মুলা চেঞ্জ হচ্ছে না, এটা ডাব্লিউ টু, হ্যাঁ এখানে কিন্তু সূত্রের টু না এটা। তাহলে কোরিলেশনের মান বসাবো, কোরিলেশনের মান কত আছে? 0.29 ইন্টু সিগমা ওয়ান এর মান আছে 21.58, সিগমা টু এর মান আছে 25.97। তাইলে এটাকে স্কোয়ার করব, এটাকেও স্কোয়ার করব, করে দুইটা একসাথে গুণ করব, করলে হবে 116.42। এটাকে স্কোয়ার করবো, এটাকে স্কোয়ার করব, করে দুইটা একসাথে যোগ করব 168.61। এরপরে এই সবগুলা একসাথে গুণন রয়েছে, ঠিক আছে? সবগুলো একসাথে গুণন করব, করলে হবে 81.26। তা এইবার এই তিনটা একসাথে যোগ করব, যোগ করলে হবে 366.29। এখন 366.29 কে রুট করব, 19.14 আসবে। তাইলে দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দি পোর্টফোলিও 19.14%। তাহলে এখানে 19.14% লিখে ফেললাম সরাসরি, 100 দিয়ে না গুণ করে। দেখেন এখানে কিন্তু ভুলটা হয়ে যেতে পারে আপনাদের। এই যে দেখেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের এখানে কিন্তু যে ইয়াটা দেওয়া আছে, মানটা দেওয়া আছে, ঠিক আছে? এইটাও কিন্তু পার্সেন্টেজেরই, ঠিক আছে? বাট আমরা যখন এখানে ক্যালকুলেশন করছি তখন পার্সেন্টেজ উঠাই দিই নাই, তার মানে পার্সেন্টেজ সহই ক্যালকুলেশন করছে। এখন যে রেজাল্টটা আসবে সেটা পার্সেন্টেজ রেজাল্টেই আসবে, ওটার জন্য আলাদা করে আর 100 গুণ করতে হবে না, ঠিক আছে? পরের অঙ্কটা দেখেন, এটা বলছে হোয়াট ইজ দ্য রিকোয়ার রেট অফ রিটার্ন বিন শর্ট বাই দ্য ইনভেস্টর। রিকোয়ার রেট অফ রিটার্ন বের করতে বলছে। তাইলে রিকোয়ার রেট অফ রিটার্ন বের করার সূত্র, আমরা এখানে যেহেতু রিস্ক ফ্রি দেওয়া আছে, দেখেন প্রশ্ন পড়ে দেখতে হবে কোন সূত্রটা বসবে, হ্যাঁ?
এখানে বলা আছে কোরিলেশন দেওয়া আছে 0.7 বিটুইন দ্য পোর্টফোলিও এন্ড দি মার্কেট এন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। মার্কেট এন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া আছে 2.50%। দ্য মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া আছে 1.40%। অ্যান্ড দ্য মার্কেট রেট অফ রিটার্ন, মার্কেট রেট অফ রিটার্ন হলো আর এম, যেটা হ্যাঁ 16% দেওয়া আছে। এ রেট দ্যাট ইজ ডাবল দ্য রিটার্ন অন দি রিস্ক ফ্রি সিকিউরিটিজ। তাইলে এই যে আর একটু 16% এটা কিন্তু রিস্ক ফ্রি সিকিউরিটির ডাবল। তার মানে রিস্ক ফ্রি সিকিউরিটি কত? 16 আট কত আট ডাবল পার্সেন্ট হয়? হবে। 8। তার মানে আর এফ রিস্ক ফ্রি যেটা সেটা হলো 8%। হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন? তাইলে এখানে রিস্ক ফ্রি আর যখন আর এফ আর এম এগুলো থাকবে তখন এই সূত্রটা ইউজ করব, ক্যাপো মডেলের সূত্রটা, সিএপিএম। ঠিক আছে। আরেকটা কথা বলে দিই, আপনারা এই চ্যাপ্টারে এই যে স্লোপ অফ সিএমএল এবং ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেল, ঠিক আছে, এই যে সিএপিএম, এই দুইটা বিষয় একটু ভালো করে শিখে যাবেন, থিওরি। ঠিক আছে, থিওরি এখান থেকে প্রশ্ন করলে এই জিনিসগুলোই করে। ঠিক আছে, স্লোপ অফ সিএমএল বলতে কি বোঝো, বা ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেল বলতে কি বোঝো, বা এটাকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়, বা এর মধ্যে কি কি উপাদান রয়েছে, এই জিনিসগুলা চেয়ে বসে। ঠিক আছে। ওকে স্যার। তাহলে আর এফ এর মান কত? 8%। এবং আর এম এর মান 16%। এই অঙ্কটাও এই সূত্র যখন ইউজ করবেন তখনও আপনারা পয়েন্ট উঠাবেন না, অনেকে সরি পার্সেন্টেজ উঠাবেন না। অনেকেই পার্সেন্টেজ উঠাই দিয়ে করে, এবং করে লাস্টে রেজাল্টটা গরমিল হয়ে যায়, অনেকটা মানে কঠিন হয়ে যায়, বা অনেকের ক্যালকুলেটরে ইরর মারে। তো এটাতে পার্সেন্টেজ উঠাবেন না, পার্সেন্টেজ দিয়ে করবেন, তাইলে ক্যালকুলেশনটা নিখুঁত আসবে। হুম। তাইলে এখানে দেখেন আর এম এর মান আছে এটা, বাট বিটা নাই এই প্রশ্নে, বিটা নাই। এখানে তো বিটা লাগবে। ঠিক আছে, এখানে বিটা নাই। তাহলে বিটার জন্য আলাদা একটা সূত্র আমরা পারি, সেটা হলো মার্কেট রিটার্ন অ্যান্ড পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইডেড মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তাইলে মার্কেট রিটার্ন যেটা, এখানে মার্কেট রিটার্ন কোনটা নাই, মার্কেট রিটার্ন নাই, বা কোরিলেশন অফ মার্কেট রিটার্ন আসতে পারে। ঠিক আছে, তাহলে কোরিলেশন আছে 0.70। তাহলে এই যে আরামের মান 0.7। ঠিক আছে। আর পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এর মান এই যে দেওয়া আছে কত, 2.50। আর মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া আছে 1.50। তাইলে এগুলো ক্যালকুলেশন করলে এটার একটা রেজাল্ট আসে কত, 1.25। আর এখানে দেখেন এই যে আর এম হলো 16% আর আর এফ হলো 8%, 16% থেকে 8% বাদ দিলে 8% হয়। এইটা কিন্তু বিটা কিন্তু এর সাথে গুণন অবস্থায়, তাহলে এটা গুণন অবস্থায় আসবে 1.25%। তাহলে 8%-এর সাথে 1.25 গুণ করলে 10% হয়, 10%, আর এই পাশে 8% যোগ করলে 18% হবে। ওকে। তো ওকে এইটাই স্যার। গেল। দেখেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলা দেখেন, এটা 14 সাল এবং 17 সালে এসেছিল। 1 নম্বর প্রশ্নটা একটু পড়ে দেখেন আপনারা পারেন কিনা, জানান একটু আমাকে, এটা একটু পড়েন। আচ্ছা যাই হোক, এটা সময় নষ্ট করার দরকার নেই, এটা আমি করাই দিচ্ছি, এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, সবাই করে যাবেন এটা ভালো করে। ঠিক আছে। আমাকে অনেকে আবার মেসেজ টেসেজ করেন যে স্যার সাজেশন দিবেন না, সাজেশন দিবেন না। আমি তো শুরু থেকেই বলে আসতেছি যে আমার লেকচার শিটটাই সাজেশন, এর চেয়ে শর্ট আর সাজেশন হবে না। তবে এর মধ্যেও আমি ক্লাস করাইতে করাইতে বলে দিচ্ছি যে এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট আছে, তার মানে আসার সম্ভাবনা আছে এগুলা। হ্যাঁ। তো এইটাই সাজেশন, এক্সট্রা করে আর সাজেশন দেওয়ার কিছু নাই। আর এই পার্টের সাজেশন দয়া করে কেউ চায়েন না, এই পার্টের সাজেশন কেউ দিতে পারবে না। ঠিক আছে। এই পার্টের সাজেশন, প্রত্যেকটা সাজেশনেই আপনার কাছে যে সাজেশন গাইডগুলো থাকে সেগুলোতেই দেওয়া আছে। ওই কয়েকটাই যেই দিবে না কেন, যেই সাজেশন দিবে ওই জিনিসগুলাই দিবে। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10টা 12টা বা 15টা করে এই এই পার্টের কোশ্চেন দেবে। তো ওই 10টা 12টা 15টা করে আপনাদের সাজেশন বইতে দেওয়া আছে, ওগুলাই ইম্পর্টেন্ট, ওগুলা করে নিয়েন। হ্যাঁ, করে নিয়েন।
তাইলে দেখেন বলা আছে অ্যাজুম দি ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেল উইথ রিস্ক ফ্রি লেন্ডিং বাট নো রিস্ক ফ্রি রিটার্ন অন রিস্ক ফ্রি বরোয়িং দ্য রিটার্ন অন দি মার্কেট পোর্টফোলিও ইজ 10%, রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও, ঠিক আছে? তাইলে 10%, দ্য রিটার্ন অন রিস্ক ফ্রি সিকিউরিটি ইজ 6%, ওকে, দ্য মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 30%, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। স্টক দেওয়া আছে এক্স ওয়াই, এক্সপেক্টেড রিটার্ন মানে ইয়ার দেওয়া আছে 16% আর 8%, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ফাঁকা, বিটা দেওয়া আছে ফাঁকা, রেসিডিউয়াল ভ্যারিয়েন্স দেওয়া আছে, ওকে। তাইলে এই দুইটা কমপ্লিট করতে হবে, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর বিটা বের করতে হবে। তাইলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর বিটা বের করার জন্য আমাদেরকে প্রথমে আমরা একটু বিটা বের করে নিই আগে। আমাদের ওই যে ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেলের সূত্র ইউজ করে আমরা বিটা বের করে নিই। তাহলে আমরা জানি আর এ এক্সপেক্টেড রিটার্ন সমান আর এ প্লাস আর এ মাইনাস আর এফ ইন্টু বিটা। তাহলে এক্সপেক্টেড রিটার্ন কত এক্স এর জন্য, ফর স্টক এক্স এর জন্য 16%, ওকে, 16 0.16, ঠিক 16 আছে। জি এরপরে রিস্ক ফ্রি আর এফ কত, 16%, 5%, সরি 6%, 6%, হ্যাঁ। আর আর এম কত, 10%। 10%, হ্যাঁ, এই যে 10%। তাইলে এই দুটো বসাইলাম, বসায় এগুলো ক্যালকুলেশন করলাম, বিটার মান কিন্তু আমাদের বের করতে হবে, তাই না? তো এই পাশে আসলো জি কত, 0.60, এটা এই পাশে যদি নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 0.10 হবে। আর এটা জিরো পয়েন্ট স্যার ওয়ান জিরো থেকে, ক্যালকুলেশন অত বোঝায় দিতে হবে না, ক্যালকুলেশন হ্যাঁ, ওইগুলো তো আমরা পারবো। যে যে পারবেন। তাইলে এইখানে 0.04, এটা গুণন অবস্থায় আছে, এটা ভাগ করে দিলে, আর সাথে ভাগ করে দিলে কি হবে 2.50, তাহলে বিটার মান 2.50 এক্সে বের হয়ে গেল। ঠিক ওয়াই এর ক্ষেত্রেও তাই, ওয়াই এর মানগুলো বসাই দিবেন ওইভাবে। ওয়াই এর এক্সপেক্টেড রিটার্ন কত, 8%, 0.08, বসাই দিলে ওয়াই এরটা বিটা বের হবে 0.50, ওকে। এখন আপনার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করতে বলছে, বিটাটা আগে করে নিলাম কারণ এই সূত্র বসায় সরাসরি বিটা করা যাচ্ছে। এখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করার জন্য আমার এখানে বিটার মানটা বসাবো। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করার জন্য রুট ওভার বিটা ইন্টু সিগমা এম স্কোয়ার প্লাস রেসিডুয়াল ভ্যালু স্টক এক্স এর জন্য। তাহলে বিটা কত স্টক এক্স এর, 2.50, ঠিক আছে। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ মার্কেট রিটার্ন কত দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ মার্কেট রিটার্ন এই কোথায়, এই যে 30%, হ্যাঁ। 30%, তাইলে জি। তাইলে এই 30% করবেন এখানে করে, এটাকে স্কোয়ার করে নেবেন, করে এটা ক্যালকুলেশন করে নেবেন, করে নিয়ে এইটা কিন্তু দেখেন এই যে এখানে 30%কে আমরা 0.30 লিখছি, তার মানে কি এটা পার্সেন্টেজ ফুটাই পার্সেন্টেজ, দিয়েছে। সর্বশেষ যে জি। রেজাল্টটা বের হবে সেটার সাথে 100 গুণন দিয়ে পার্সেন্টেজ করে নিতে হবে আবার, ঠিক আছে। ঠিক ওয়াই এর ক্ষেত্রেও তাই ওইভাবে করবেন। এটা স্টক ওয়াই গেল, স্টক এক্স, হ্যাঁ, ওকে, এটা করে নিয়েন। এরপরে অঙ্কটা দেখছেন কত ইম্পর্টেন্ট, 15 সাল, 19 সাল এবং 20 সালে এসেছিল, খুব ভালো একটা অঙ্ক, জি, হ্যাঁ। রিপিট হয়েছে অনেক। হ্যাঁ, রিপিটেড হয়েছে, এখানে অঙ্কগুলো রিপিটই হয়, ঠিক আছে। এর বাইরে কিছু থাকে না, প্যাচ লাগানোরও কিছু নাই, জাস্ট খালি অ্যামাউন্ট এই চেঞ্জ হবে। চ্যাপ্টারের এগুলো ভালোই আছে মোটামুটি, মানে সহজ হ্যাঁ, আছে আর কি। তাইলে এইটা পারবেন কিনা দেখেন তো, 2 নাম্বারটা। স্যার এটা পারা যাবে। এখানে বের করতে বলছে রিস্ক ফ্রি রিস্ক ফ্রি রেট রিটার্ন আর আর মার্কেট হলো রেট অফ রিটার্ন। মার্কেট রেট অফ রিটার্ন। তাইলে এটা পারা যাবে, ঠিক আছে, হ্যাঁ। তারপরেও একটু দেখেন এই অঙ্কটা, এই অঙ্কটা এই জন্যই বারবার রিপিট হয়, হ্যাঁ। তাহলে দুইটা জিনিস বের করতে বলছে, রিস্ক ফ্রি বের করতে বলছে আর মার্কেট রেট অফ রিটার্ন বের করতে বলছে। তাহলে এই সূত্রটা আমরা লিখবো, লিখে আহ, আমরা বি স্টক আছে কয়টা, দুইটা, এ আর বি। তাহলে বি স্টকটা জি, উপরে লিখবো, কারণ বি স্টকের বিটা বেশি, তাই না? বিটা বেশি, জি। জি, বিটা বেশি এবং রিটার্নও বেশি, রিটার্নও বেশি, বিটাও বেশি, এই জন্য ওইটা উপরে লিখবো, মানে একটা স্টক থেকে আরেকটা স্টক মাইনাস করবো আমরা। মাইনাস করবেন, জি। তাইলে এক্সপেক্টেড রিটার্ন কত আছে, এক্সপেক্টেড রিটার্ন এটা বি আছে আছে কত, জিরো পয়েন্ট, পয়েন্ট বি আছে
হ্যাঁ, 0.148। 148, আর বিটা দেওয়া আছে এইটা, তাই না? তাহলে এগুলো বসাবো। জি, আর এফ এবং আর এম এর মান নেই, তাইলে ওয়ান ওই পয়েন্ট দুইটাই বের করতে টু হবে জিরো তো, এটা। হ্যাঁ। এরপরে এর এরটাও বসাবো, বসায় এখন এই যে বি থেকে এ মাইনাস করব, তাহলে হ্যাঁ, ডিডাক্টিং এ ফ্রম বি, ডিডাক্টিং এটা এ লিখে ফ্রম দেবো বি। এখানে। জি আচ্ছা, তাহলে এই যে 0.148 স্যার, থেকে ডিডাক্টিং 0, এ ফ্রম বি কেন লেখা হয়েছে? বি ফ্রম এ হওয়ার কথা না? বি না, থেকে তো এ বাদ দেওয়া হচ্ছে। ডিডাক্টিং এ, এ বাদ দেওয়া হলো ফ্রম বি, বি ও হতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, তাইলে দেখেন এটা বাদ দিছেন, 0.148 থেকে 0.135 মাইনাস করলে 0.013 হয়, ঠিক আছে। আর এফ উপরে একটা আছে, নিচে একটা আছে, তাহলে উপরে একটা প্লাস, নিচে একটা মাইনাস, তাহলে এটা কাটা গেল। কেটে যাবে। হ্যাঁ, এখানে আর এম মাইনাস আর এফ এটা কিন্তু গুণন অবস্থায় রয়েছে, এর সাথে 1.20 আছে, এটাই হলো ভ্যালু। 1.20 থেকে 1 মাইনাস করলে 0.20 হয়, এই 0.20 ইন্টু আর এম মাইনাস আর এফ হবে। হ্যাঁ, এবার দেখেন এই যে আর এম মাইনাস আর এফ, এটাকে একসাথে নিয়ে এই যে সংখ্যাগুলো একপাশে নিলাম, এটা গুণন অবস্থায় আছে, এটা এপাশে এসে ভাগ হবে। ভাগ হলে কত হলো? 0.065। তাইলে এই যে আর এম মাইনাস আর এফ এর ভ্যালু যে কোনো একটাতে বসাই, বি অথবা এ তে বসাই। তাহলে এখানে আমরা কিসে বসাইছি? পুটিং দি ভ্যালু অফ আর এম মাইনাস আর এফ ইন বি উই ক্যান গেট। তাইলে বি তে দেওয়া আছে এই যে আর এম, এই যে সূত্র বসাইছিলাম আর এম মাইনাস আর এফ, তাইলে এটার মান কত পাইলাম? 0.065 গুণন বিটার মান দেওয়া আছে 1.20, তাইলে এটা ক্যালকুলেশন করলে এটা আসে 0.7078। এই পাশে থাকলো আর এফ, তাই না? তাহলে এইটা যদি এই পাশে চলে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে এটার সাথে মাইনাস করলে কত আসে? 0.07। তো 0.07 কে আমরা যখন পার্সেন্টেজ করবো 100 দিয়ে গুণ করলে 7%, তাহলে আর এফ এর মান 7%, রিস্ক ফ্রি 7% হয়ে গেল। এখন এ আর এফ এর মান আপনি এ তে বসায় দেন, ঠিক আছে। পুটিং দি ভ্যালু অফ আর এফ ইন এ, তাহলে এতে বসাই দেন, বসাই দিয়ে এটা ক্যালকুলেশন করলে আর এম এর মান বের হয়ে যাবে কত? 13.5%। তাইলে এখানে রিস্ক ফ্রি রেট কত বের হলো? 7%, আর মার্কেট রেট অফ রিটার্ন বের হলো 0.5%। 13.5%। ওকে, খুব ভালো অঙ্ক। 3 নম্বর অঙ্ক দেখেন কি বলেছে। কম্পিউট দ্য রিস্ক অ্যান্ড রিটার্ন অন দি পোর্টফোলিও comprising 65% ইনভেস্টমেন্ট ইন স্টক পি অ্যান্ড 35% ইনভেস্টমেন্ট ইন স্টক কিউ। তার মানে পি, স্টক পি এর ডাব্লিউর মান হলো 0.65, আর স্টক কিউ এর ডাব্লিউর মান হবে 0.35, তাই না? কোরিলেশন দেওয়া আছে 0.70। তাইলে এখানে বের করতে কি বলছে, কি রিস্ক বের করতে বলছে, রিস্ক অ্যান্ড রিটার্ন। তাহলে এক্সপেক্টেড পোর্টফোলিও রিটার্ন বের করে নিব। হ্যাঁ, এক্সপেক্টেড পোর্টফোলিও রিটার্নের সূত্র আছে, এটা মান বসাই দিব যার যার। ডাব্লিউর মান তো আমি বলে দিলাম, একটাতে 65% মানে 0.65, আর একটা হলো 35%, তাইলে সেটা হবে 0.35। 0.35। 35। হ্যাঁ, এটা করলেন, তাইলে এটা গেল এক্সপেক্টেড রিটার্ন। এখন আপনাকে বের করতে বলছে কি, রিস্ক বের করতে বলছে এবং রিটার্ন বের করতে বলছে। তাহলে রিস্ক যেটা বের করবো সেটা হলো পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করব। হ্যাঁ, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে আমাদের রিস্ক করতে হবে, আর রিটার্ন তো বের করে নিলাম এখানে। ওকে, তাহলে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র এটা বসাই ফেলবো। এখানে ডাব্লিউ কে আমরা আগের অঙ্কটাতে যেরকম 1 2 দিয়ে মেনশন করেছিলাম, এখানে পি আর পি কিউ আর দিয়ে কিউ মেনশন। স্টক আছে। হ্যাঁ, জি। ঠিক আছে, তো এটা মেনশন করে ফেললাম, এভাবে করে ফেললাম, এটা ক্যালকুলেশন গেল। ওকে, 4 নম্বর অঙ্কটা পারবেন কিনা বলেন তো। expected return on the market is কত দেওয়া আছে? 60%। if a particular stock has a beta এত দেওয়া আছে, সাপোজ yield on t bill is এত, t bill হলো 8%, তাহলে এই টি বিলটাই হলো আর এফ এর মান, রিস্ক ফ্রি। হ্যাঁ, আর আর এম এর মান হলো 16%। ওকে, স্যার, পারবো, এটাও পারবো। আর বিটা দেওয়া আছে 0.70। তাইলে প্রথমটা এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে ক্যাপমের উপর ভিত্তি করে, আর দ্বিতীয়টা বলছে আর ইফ অ্যানাদার স্টক হ্যাজ এক্সপেক্টেড অ্যান রিটার্নের এক্সপেক্টেড মান রিটার্ন। দেয়া আছে, বিটা বের করতে বলছে।
হ্যাঁ, ওই একই সূত্র, জাস্ট এক্সপেক্টেড রিটার্নের মান 24% বসাবেন। 24%। জি। এখানে বসাবে 24% বসায়, বিটার মান 2% বের হয়ে 2 বের হয়ে যাবে। ও সরি, বিটার ক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজ হবে না। হ্যাঁ, 5 নম্বর অঙ্ক দেখেন। 5 নম্বর অঙ্ক তো আরো সহজ। হোয়াট মাস্ট দ্য রিস্ক ফ্রি রেট অফ বি? তাহলে রিস্ক ফ্রি রেট কত বলছে? রিস্ক ফ্রি আর এফ এর মান বের করতে বলছে। আর এফ এর মান, খুব হ্যাঁ সহজে এটাও পারা পারবেন, যাবে। এটাও পারবেন। এরপরে দেখেন, এটা 17 সালে 19 সালে আসছিল এই অঙ্কটা। এইটাও 19 সালে আসছে, কিন্তু এটা বি পার্টের। হুম। আর এইটা সি পার্টে আসছিল। তার মানে কি দেখছেন, এই 19 সালে এখান থেকে দুইটা ম্যাথ আসছে। আপনাদের প্রথম পরীক্ষাটা অনেক ভালো হবে, কারণ প্রিপারেশন খুব ভালো হচ্ছে। এবার সব পরীক্ষায় ভালো হবে। আপনাদের ব্যাচে আমি সর্বোচ্চ পড়াইতে পারলাম, কারণ ইয়া ছিল, এবার রুটিনটা আগে বের হয়েছিল, তো আগে থেকে সিরিয়াস ছিলাম। এরকম রিভিশন কোনো ব্যাচে দিতে পারিনি এর আগে। আর তারপরেও স্যার আমরা তো বেশিরভাগই আসছি লাস্টের দিকে, মানে আমাদের এবার নেক্সট বার হলো অবশ্য, এটা এটা প্রথমবার হলো। এটাই, যাই হোক। কিন্তু তারপরও সহজ আছে তো, মোটামুটি ভালো ইয়ে হ্যাঁ, লাগতেছে। কাভার করা গেছে আর মনে কি। যাই হচ্ছে হোক, এটাই ইনশাল্লাহ হলো তো। ভালোই হবে। ভালো যদি হবে প্রশ্ন ইনশাআল্লাহ। বিটরে টিটরে না করে তো ইনশাল্লাহ ভালোই হবে। তাহলে এটা দেখেন, এটা কি দেওয়া আছে? রিটার্ন দেওয়া আছে না, এভারেজ রিটার্ন দেওয়া আছে, বিটা দেওয়া আছে, রিস্ক ফ্রি রিটার্ন দেওয়া আছে, তারপরে এক্সপেক্টেড মার্কেট রিটার্ন দেওয়া আছে, আর এম এর মান দেওয়া আছে 12%, আর এফ এর মান 6%। ওকে, বিটা দেওয়া আছে যার যারটা, এভারেজ রিটার্ন দেওয়া আছে একটা। তাহলে এখানে 5টা স্টক দেওয়া আছে, সিকিউরিটি দেওয়া আছে। ঠিক আছে, এই জন্য বি পার্টে আসে। তাহলে ক্যালকুলেট এক্সপেক্টেড রিটার্ন ফর ইচ সিকিউরিটি। প্রত্যেকটা সিকিউরিটি এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে। এন্ড ইভ্যালুড হুইচ সিকিউরিটি আর ওভার ভ্যালুড এন্ড হুইচ সিকিউরিটি আর আন্ডার ভ্যালুড। এই যে এভারেজ রিটার্ন দিয়ে আমাদের ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড সেটা বের করতে হবে। তাইলে আমি রিটার্নটা না বোঝাচ্ছি নাকি, এগুলো যার পারবেন আপনারা। ঠিক আছে, এই যে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল অনুযায়ী এই সূত্র বসাবেন, বসায় সিকিউরিটি এর জন্য করবেন। এটা বের হলো 10.02%, সিকিউরিটি বির জন্য বের হলো এটা 12%, সিকিউরিটি সির জন্য বের হলো এটা 12.9%, আর সিকিউরিটি ডির জন্য বের হলো 13.2%, সিকিউরিটি ইর জন্য বের হলো 6.6%। ওকে, এখন আপনার হলো ই যে আরেকটা বলছে যে কোনটা আন্ডার ভ্যালুড না ওভার ভ্যালুড এটা দেখতে বলছে। তাহলে এটার জন্য আমাদের ইভ্যালুয়েশন স্ট্রাকচারটা করতে হবে। কিভাবে করবেন দেখেন। তাহলে সিকিউরিটি এ বি সি ডি ই পর্যন্ত নেবেন। এভারেজ রিটার্ন প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা উঠাই ফেলবেন। এক্সপেক্টেড রিটার্ন যেটা আপনারা ক্যালকুলেশন করে বের করলেন এতক্ষণ, সেটা উঠাই ফেলবেন। ওটাই ফেলে ডিসিশনের জন্য এখন ইয়ে করবে। দেখেন, এভারেজ রিটার্ন দেওয়া আছে 10%, এক্সপেক্টেড রিটার্নও 10%ই আসছে, একটু বেশি আসছে। তাহলে প্রপারলি ভ্যালুড, এটা এটা লিখে দেবো জি। প্রপারলি ভ্যালুড। ঠিক আছে, হালকা একটু 0.0 সামথিং কম বেশি থাকলে ক্যালকুলেশনের সেটা, জন্য এদিক সেদিক একটু হয়। হ্যাঁ হবে, এটা প্রপারলি হয়ে যায়। এরপরে এইটা এভারেজ আছে 6.2%, এটা এক্সপেক্টেড রিটার্ন আছে 12%। তাইলে এটা কি হয়েছে? বেশি হয়ে গেছে না? এভারেজ চেয়ে বেশি হয়েছে না জি। রিটার্ন? এটা জি। ওভার ভ্যালুড। ঠিক আছে, এইটার এভারেজ আছে 11.21.20, এটা এক্সপেক্টেড রিটার্ন আছে 12 পয়েন্ট। 12.90, কম হয়ে গেছে, এটা আন্ডার ভ্যালুড। আন্ডার। ঠিক আছে, এরপরে এটা 12% আছে, এটা ওভার ভ্যালুড হবে। এটা 8 থেকে এটা 6, এটা আন্ডার ভ্যালুড। তাহলে বুঝতে পারছেন ওভার ভ্যালুড আন্ডার ভ্যালুড কোনটা? এভারেজ থেকে যদি বেশি হয় তাহলে ওভার ভ্যালুড, আর এভারেজ থেকে কম হলে আন্ডার ভ্যালুড। 18 সালে একটা ম্যাথ আসছিল, দেখেন এটা কি দেওয়া আছে। Manager of BP Limited gives you the following information: investment in equity share, initial price দেওয়া আছে, ডিভিডেন্ড দেওয়া আছে, ইয়ার ইন্ডেড মার্কেট প্রাইস দেওয়া আছে, বিটা রিস্ক দেওয়া আছে। ওকে, তাহলে এমআই ফুড, পদ্মা অয়েল কর্পোরেশন, এসআর স্টিল লিমিটেড, গভ সিকিউরিটি বিডি দেওয়া আছে। এগুলো ইনিশিয়াল প্রাইস দেওয়া আছে, ডিভিডেন্ড দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন দেওয়া আছে 10%। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও বের করতে বলছে, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অন ইচ সিকিউরিটি বের করতে বলছে। তাইলে আমরা যদি টেবিল ফর দি ক্যালকুলেশন অফ পোর্টফোলিও
অ্যান্ড রিটার্ন বের করার জন্য করব। ইনিশিয়াল প্রাইস, তারপর ডিভিডেন্ড, মার্কেট প্রাইস, ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, টোটাল রিটার্ন, এই কয়েকটা কলামে আমরা করে দিব। তাহলে এখানে এই যে ইয়ার ইন্ডি মার্কেট প্রাইসও দেওয়া আছে, তাই না? তাহলে ইনিশিয়াল প্রাইস যেটা আছে প্রশ্নে সরাসরি উঠাই ফেলবো, ডিভিডেন্ড যেটা আছে সেটা উঠাই ফেলবো, মার্কেট প্রাইস প্রশ্নে আছে এটা উঠাই ফেলবো। ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন কিভাবে করব? এই যে ইনিশিয়াল প্রাইস থেকে মার্কেট প্রাইস যদি বেশি হয় তাহলে এটা করব, অর্থাৎ এই 4 থেকে 2 মাইনাস করব, অর্থাৎ 40 থেকে 33 মাইনাস করব 7 হবে, 95 থেকে 85 মাইনাস করব 10 হবে, 50 থেকে 44 মাইনাস করব 6 হবে, 155 থেকে 138 মাইনাস করব 17 হবে। তাহলে টোটাল রিটার্ন কত কিভাবে হবে? টোটাল রিটার্ন হবে এই যে ডিভিডেন্ড আর হলো ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, এই দুইটা যোগ করতে হবে, অর্থাৎ 3 আর 5 যোগ করতে হবে। তাহলে 2 আর 7 যোগ করলে কত হবে? 9। 3 আর 10 যোগ করলে 13। তারপরে হলো 1 আর 6 যোগ করলে 7, 8 আর 17 যোগ করলে 25 হবে। এখন এটা গেল আমাদের টোটাল রিটার্ন। ওকে, রিটার্ন বের হয়ে গেল। এখন আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও বের করার সূত্রটা কি করব? RM, যেটা টোটাল রিটার্ন ডিভাইডেড টোটাল ইনিশিয়াল প্রাইস গুণন 100। টোটাল রিটার্ন কত? 54 টাকা। আর টোটাল ইনিশিয়াল প্রাইস কত? 300। তাইলে 54 কে 300 দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করলে 18%। এরপরে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ফর ইচ সিকিউরিটি, প্রত্যেকটা সিকিউরিটির এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। RM এর মান বের হয়ে গেল, আর RF এর মান আগেই দেওয়া আছে, ঠিক আছে? তাইলে এই যে MI ফুডের জন্য, তারপরে হলো পদ্মা অয়েল কর্পোরেশন, SR স্টিল, তারপরে হলো গভ বিডি সিকিউরিটি, এগুলোর জন্য সব ইন্ডিভিজুয়ালি করে ফেলবেন। ঠিক আছে, করে ফেলে এক্সপেক্টেড রিটার্ন ইন্ডিভিজুয়ালি বের হয়ে যাবে। তো আপাতত এই অঙ্কগুলাই ছিল এই চ্যাপ্টারে। ঠিক আছে, আরো কিছু হয়তো আপনাদের সাজেশন বা আপনাদের বইতে পেতে পারেন, সেগুলোও করেন, সময় হলে করবেন, আর ঠেকে গেলে আমাকে জানাবেন। ঠিক আছে, তবে যতগুলো ইম্পর্টেন্ট স্যার, অঙ্ক ছিল সবগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। স্যার এই চ্যাপ্টার থেকে কত মার্কের কোশ্চেন হতে পারে? 10 অথবা 14 অথবা 4। লাখ ভালো থাকলে দুইটা আসতে পারে, বি পার্ট এবং সি পার্ট, অথবা বি পার্টে দেয়, এই চ্যাপ্টার থেকে বি পার্টে ম্যাথ দেয়। ঠিক আছে, আর সি পার্টে দিলে ওই সি যে পার্টে খালি মিস করে? সি পার্টে মিস হয়। ঠিক আছে, আবার এই যে যেমন 19 সালে দেখেন দুইটা দিয়ে দিছিল। হুম। ঠিক আছে, তবে যদি সি পার্টে দেয় তাইলে ওই যে আপনার স্টকের সংখ্যা বাড়ায় দিবে, এই স্টক চ্যাপ্টার 4টা। সহজ আছে, সি পার্ট দিলে ভালোই হতো। হ্যাঁ, সি পার্ট দিলে ভালো হতো। যাই হোক, করে যান, যেটাই আসুক মার্ক যেন মিস না হয়, মানে এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসলে যেন মিস না হয়। ইনশাল্লাহ। কালকে আমরা ইন্টানজিবল অ্যাসেট করাবো, করাইলে আমাদের ম্যাথ শেষ। শেষ, তারপরের দিন জি কি স্যার। ক্লাস করাবো নাকি না, তার পরীক্ষার আগের দিন যেহেতু? না, তার আর কি পরের করবো? দিন আর না পড়ালেও হবে, যার যার প্রবলেম আপনাকে নক করবেনই। জি প্রবলেম স্যার। যাদের থাকে তারা তো ইন্ডিভিজুয়ালি নক করে আমাকে, জি। সেটা তো আছে। তারপরে যদি আপনারা চান যে একটা সলিউশন ক্লাস নেওয়ার জন্য, তাহলে আমি নিবনি, একটা জানাই। গ্রুপে যেহেতু আছেন আপনারা সবাই, হোয়াটসঅ্যাপ গ্রুপটা করে দেওয়ার উদ্দেশ্যটাই হলো কি সবার প্রবলেম শেয়ার করা। হ্যাঁ, অনেক সময় দেখা যাবে যে আপনাদের কোনো ম্যাথ হালকা কিছু প্রবলেম গ্রুপে দিয়ে দিবেন। ঠিক আছে, আমি আমি বিশেষ করে অফিস ডেতে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস আওয়ারে একটু ব্যস্ত থাকি, অফিসে গেলে তো ব্যস্ত থাকতেই হয়। অনেক সময় মেসেজ সেন্ড করতে দেরি হয়ে যায়। গ্রুপে শেয়ার করলে কি হয়তো আপনি পারতেছেন না, বাট আরেকজন পারতেছে, আরেকজন সে কিন্তু পারতেছে। সেটা রিপ্লাই জি। দিতে পারে। তো জি স্যার। ঠিক আছে, ঠিক ওকে আছে, স্যার। সবাই তাহলে করেন আজকে। এই চ্যাপ্টারটা কমপ্লিট করে ঘুমাবেন সবাই কালকের মতো। কালকে হয়তো কালকে অনেকে চ্যাপ্টারটা কমপ্লিট করে ঘুমাইছেন,
আজকেও করেন, এই চ্যাপ্টারটা জি কমপ্লিট স্যার। করে ঘুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।